এখন অসাধারণ নড়াইলবাসীর যে এই যে সম্প্রীতির বন্ধন, যে সৌন্দর্য, সেটি নড়াইলকে আলাদা করে নতুন করে একেবারে পরিচয় দিয়েছে। যদি বলতে হয় নড়াইলের ব্যাপারে যদি একটু বলে রাখি যে নদী বিধৌত জেলা হচ্ছে এই নড়াইল, এবং এস এম সুলতান বিশ্ববরণে চিত্রশিল্পী, তার শহর কিন্তু নড়াইল। এই মুহূর্তে 26-এ নির্বাচন করতে আমরা রয়েছি নড়াইলে। আর সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম আবির। 26-এ নির্বাচন করতে আমরা নড়াইলের সুলতান মঞ্চে এই মুহূর্তে বসেছি, এবং আমার সঙ্গে রয়েছেন নড়াইলের যারা জনপ্রতিনিধি তারা, এবং সেই সাথে বরাবরের মতো আমার সামনে রয়েছেন নড়াইলের নাগরিক সমাজ, যারা ভোটার, সামনে নির্বাচনে অর্থাৎ 26-এর নির্বাচনে যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, এবং তারাও প্রশ্ন করবেন তাদের জনপ্রতিনিধিদেরকে, এবং একই সাথে আমারও বেশ কিছু প্রশ্ন আছে। তবে শুরুতেই যারা এখানে অতিথি রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ডানে রয়েছেন সাধারণ সম্পাদক নড়াইল জেলা বিএনপির জনাব মনিরুল ইসলাম। আমার বাইরে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, আমির, জেলা জামাত ইসলামী নড়াইল জেলা। আমার আরো ডানে রয়েছেন অধ্যক্ষ মৌলানা তাজুল ইসলাম, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা। এবং আমার বাইরে রয়েছেন আরেকজন অতিথি সুলতানা মাহমুদা সুলতানা রিমি, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি এবং নড়াইল 2 আসনের মনোনীত প্রার্থী। আপনাদের চারজনকেই আমাদের আজকের এই 26-এর নির্বাচনে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আলোচনাটা শুরু করতে চাই এখান থেকে। আমরা গতকাল যখন নড়াইলে এসেছি, নড়াইলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে বলছিল নড়াইলবাসী সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য খাতের সমস্যা, এবং এখানে একটি যে সদর হাসপাতাল রয়েছে সেখানে 250 শয্যার একটি হাসপাতালের অবকাঠামো আছে, কিন্তু সেখানে চিকিৎসা সেবা দেবার মতো আসলে জনবল, যন্ত্রপাতি কিছুই নেই। এবং সব থেকে যেটি বড় বিষয় সেটি হলো যে এখানে একটি আইসিইউ পর্যন্ত নেই, যেটি আসলে এই নড়াইলবাসীর অভিযোগ। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি জনাব মনিরুল ইসলাম, মানে এই যে একটা আইসিইউ ছাড়া একটা জেলা চলছে, সুতরাং এই যে কেন এই বেহাল দশা কেন স্বাস্থ্য খাতে নড়াইলের? নড়াইল 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। বিগত 17 সালে টেন্ডারের মাধ্যমে 250 বেডের হাসপাতালের কার্যক্রম শুরু হয়। অবকাঠামোগত কাজকাম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু দেশের রাষ্ট্রীয় যন্ত্র, বিগত দিনের ফ্যাসিস্ট সরকার এবং বর্তমান প্রেক্ষাপটে জনপ্রতিনিধি না থাকায় নড়াইলের এই হাসপাতালকে আমরা কাজে লাগাতে পারছি না। তার মূল কারণ হচ্ছে নড়াইলে 17 জন ডাক্তার নিয়ে এই নড়াইল হাসপাতাল চলছে। এখানে যেমন আপনি বলেছেন আইসিইউ, এখানে আমাদের যারা রোগী আর কি, যাদেরকে ডায়ালিসিস করা হয়, কিডনি পেশেন্ট, অন্যান্য জটিল রোগ রয়েছে, তার কোনো নিরাময়ের কোনো ব্যবস্থা নেই। তা আমরা আশা করছি আমরা যদি মহান সংসদে কথা বলতে পারি, মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় প্ল্যানিং কমিশনের সাথে কথা বলে সর্বপ্রথম এখানে জনবল নিয়োগ দিতে হবে। এই জনবল নিয়োগ যদি হয় তখন অবকাঠামোর সাথে পাশাপাশি যন্ত্রপাতি, যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো আমরা সংগ্রহ করব, এবং এটাকে পূর্ণাঙ্গ একটা 250 বেড হাসপাতাল, পাশাপাশি নড়াইলে আমি একটি মেডিকেল কলেজ করতে চাই। এই আশা থেকে আমি অবহেলিত মানুষকে, নড়াইলে মানুষের চিকিৎসার জন্য আমি এই কাজটা করতে চাই। আমি জামাতের নেতার কাছে আসতে চাই, একই প্রশ্ন আপনাকে করতে চাই যে নির্বাচিত না হওয়া পর্যন্ত নড়াইলের প্রতি যারা অধিবাসী রয়েছে তাদেরকে কি অপেক্ষা করতে হবে একটা আইসিইউ এর জন্য বা 250 শয্যার হসপিটালটি চালু হওয়ার জন্য? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এখন ক্ষুধা যে সময় লাগে সে সময় খাবার লাগে, তো এই জন্য আমাদের প্রয়োজন এখনই। কিন্তু এটার জন্য কে নির্বাচিত হলো কি হলো না ওটা পরের কথা। এটা এখনই আমরা সম্মিলিতভাবে সবাই যদি চেষ্টা করতে পারি, সেটাই নড়াইলবাসীর জন্য সবচেয়ে বেশি উপকার হবে। এবং এটার জন্য কোনো ব্যক্তি বা দল এখানে মেইন ফ্যাক্টর না, বরং আমরা যারা এখানে বসে আছি এক সারিতে আমাদের সবারই সম্মিলিত উদ্যোগ নিয়ে এটাকে দ্রুত বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় সেটা এখন করা দরকার বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু এনসিপি যিনি নেত্রী অর্থাৎ যুব শক্তির যিনি নেত্রী, আমি একটু মাইক্রোফোনটা তার সাথে শেয়ার করতে হবে আপনার কাছে একই রকম প্রশ্ন করতে চাই। জামাত যদিও বললো যে সবাই মিলে চেষ্টা করা হবে, আপনাদের পরিকল্পনা কি এই হসপিটাল নিয়ে? এবং সার্বিকভাবে এই 5 আগস্ট পরবর্তী সময়ে যদিও আপনাদের দল তুলনামূলক নতুন, তারপরও আপনারা কি কি কাজ করেছেন যদি আমাদের একটু বলেন যে এই নড়াইলবাসীর জন্য?
আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমি লক্ষ্য করলাম নড়াইলে অনেকগুলা সমস্যা। তার মধ্যে সব থেকে বড় যে সমস্যাটা লক্ষ্য করলাম যে নড়াইল যে সদর হসপিটালটা আছে, এখানে অবকাঠামো থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে আমাদের এখানে স্পেশালিস্ট একজন ডক্টরও এখন আপাতত নাই। এরপরে যেটা লক্ষ্য করলাম সব থেকে দুঃখজনক বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে একটা আল্ট্রাসাউন্ডের মেশিনটা পর্যন্ত সেটা নেই, সেটা নষ্ট। আমি এটা নিয়ে কথা বলেছি তত্ত্বাবধায়কের সাথে যে এটা কেন নেই, তো উনি বলে যে এটা তো দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় পড়ে আছে, তো এখন যদি সরকারিভাবে না দেয় তাহলে এটা আমরা কিভাবে করব। তো আমি বললাম আপনাদের তরফ থেকে তাহলে কি টাইপের ব্যবস্থা আপনারা নিছেন। তো তখন বলল যে আমরা হচ্ছে প্রতিনিয়তই আমরা মেসেজগুলো পৌঁছাচ্ছি, আমরা বিভিন্ন চিঠি দিচ্ছি, তারপরেও আমাদের এই জিনিসগুলা সেভাবে দেয়া হচ্ছে না। তো তখন আমি স্বাস্থ্য অধিদপ্তরে যেয়ে কথা বললাম, যে এরপরে আমি মিনিস্ট্রিতে যেয়ে কথা বললাম যে আমাদের নড়াইলবাসীর জন্য তো এটা আমরা মানে আমাদের এখানে 8 লক্ষ জনগণ, সেখানে আমাদের একটা পরীক্ষা করতে গেলে বাহির থেকে করতে হবে। আর সব থেকে বড় দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে আরএইচ স্টেপ নামে একটা এনজিও সংস্থা হচ্ছে সর্বরকমের এই পরীক্ষা নিরীক্ষাগুলা করেন, যেটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে যে একটা সরকারি হসপিটালে আমাদের জনগণ, আমাদের নড়াইলবাসী ট্রিটমেন্ট নিতে যাবে, একটা আল্ট্রাসাউন্ড করতে যাবে, সেখানে অতিরিক্ত মাত্রায় যেই পরিমাণের অর্থটা, সেই অর্থটা ব্যয় করে তারা সেখানে পরীক্ষাগুলা করাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নির্বাচিত হওয়া লাগে না, জনগণের জন্য কাজ করতে আমার কাছে মনে হয় যে না, নির্বাচিত হওয়াটা মুখ্য বিষয় না। আমার জায়গা থেকে আমি একটা স্মারকলিপি জমা দিয়েছি। আপনাকে ধন্যবাদ। আমি একটু মৌলানা তাজুল ইসলামের কাছে আসতে চাই, মাইক্রোফোনটা একটু শেয়ার করতে হবে। 3 জন নেতার বক্তব্য আমরা শুনলাম। আপনারা যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি রয়েছেন, যাদের ধন সম্পদ রয়েছে, তারা তো এই কোনো কিছু হলেই রেফার যদি করা হয় তারা ফরিদপুরে, ঢাকায়, খুলনায় যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু যারা নাগরিক সমাজ তাদের একটা আইসিইউ নাই। আপনি কি একই রকম ভাবে তারা যে ধরনের কথা বললো একই রকম কথা বলবেন? মানে গত 15 বছরে 17 বছরে তো এক ধরনের ঘটনা ঘটেছে, গেল 1 বছরে আপনারা এই যে আনতে পারলেন না, বা এই শয্যাটি, এই নতুন যে কমপ্লেক্স সেটি চালু করা গেল না, দায় কার দেখেন, সরকারের, প্রশাসনের, নাকি রাজনৈতিক নেতাদেরও দায় আছে? স্বাস্থ্য সেবার উন্নতির জন্য চলতি মাস তথা নভেম্বর মাসের 9 তারিখে নড়াইল জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে প্রতিবারই আমাদের এই স্বাস্থ্যসেবার উন্নতির ব্যাপারে কোনো না কোনো দিক নির্দেশনা দেওয়া হয় এবং তার ডেভেলপমেন্টের কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে পরবর্তী মিটিংয়ে সেটা জানানো হয়। তা আমার কোশ্চেনটা ছিল যে আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছি যে আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য আমাদের কি কি করা এখন প্রয়োজন, আমাদেরকে ক্লিয়ারলি একটু জানান। দ্বিতীয়ত একটা প্রশ্ন করেছিলাম, আমরা যেহেতু মেডিকেল কলেজ হসপিটাল পাচ্ছি না, এবং একটা কথা এও বলেছিলাম, আমি জানি যে নড়াইল জেলা একটা সি ক্যাটাগরির জেলা, তো সি ক্যাটাগরি জেলা শুধু আয়তনের জন্য এবং জনসংখ্যা কম, এই জন্য আমরা সিতেই থাকবো, আমরা মেডিকেল কলেজ পাবো না, উন্নত চিকিৎসা সেবা পাবো না, বিশ্ববিদ্যালয় পাবো না। কি করলে আমরা সি থেকে বিতে যেতে পারি, আমাকে এটা আপনার একটু ক্লিয়ারলি জানান। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো। আমি একটু বিএনপি নেতার কাছে আসতে চাই। জনাব মনিরুল ইসলাম, কৃষি প্রধান এই জেলাটি নড়াইল, এখানে ধান, এরপরে পাটের মতো আপনাদের ফসল এখানে প্রতিনিয়ত হয় এবং পাটের একটা বড় রকমের সম্ভাবনা নড়াইলে রয়েছে। আপনার কি মনে হয় না যে এই যে পাট থেকে পাট কাঠি যেটি এবং এই বিষয়গুলো থেকে, কৃষিজ পণ্য থেকে শিল্পের জায়গায় নড়াইলে একটা শিল্প কলকারখানা নেই, এটিরও আপনার অভাব বোধ করেন কিনা? নড়াইল যেমন শস্য ভাণ্ডার, পাট এবং ধানে নড়াইলে অন্তত 10টি বৃহৎ আকারের চাউল কল হতে পারে। নড়াইলের মাটিতে একটি জুট মিল হতে পারে। নড়াইলের সর্ববৃহৎ খুলনা বিভাগের বৃহত্তর বাজার মিঠেপুকুরের পাশে যদি জমি অধিগ্রহণ করা হয় সরকারি এবং বেসরকারি পর্যায়ে, আমাদের নড়াইলে একটি পাট কল স্থাপন করা সম্ভব। নড়াইলের মানুষের বেকারত্ব দূর হবে, কৃষক তার ন্যায্য মূল্য পাবে। পাশাপাশি আমি পূর্বের একটি কথার আমি উত্তর দিতে চাই, একটি রাষ্ট্রের যন্ত্র চলে একটি অর্থ বছর নিয়ে, সেই অর্থ বছরের বাজেট আমাদের একটি এই 250 বেড হাসপাতাল পরিচালনা করতে 500 লোকের উপর জনবল লাগবে, প্রায় 500 কোটি টাকার উপরে এর বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করা লাগবে। মুখস্থ কথা বলে দিলাম জনগণের মধ্যে, আমি করে দেবো, নদীর কূলে দাঁড়াই বললাম আমি এটা ব্রিজ করে দেবো, আসলে সেই অর্থ বছরে করা সম্ভব কিনা? আসলে আমরা ব্যক্তি পর্যায়ে এখন যারা আছি, আমাদের দ্বারা কিন্তু উন্নয়ন ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। ডিসির কাছে যাইতে হবে, সে লিখে পাঠাবে। এই মুখস্থ কথা বলে কোনো লাভ নাই। রাষ্ট্রীয় যন্ত্র যদি না থাকে এবং অর্থ বছরে যদি বাজেট না থাকে,
একটা পিয়নের চাকরি দেওয়া কঠিন। ক্ষমতার জন্য আবারও একই রকম কথা এসছে, আপনার আর কিছু বলার আছে এই বিষয়ে? একটা অন্তর্বর্তী সরকার এখানে দায়িত্ব পালন করতেছে। আমরা যে কোনো বিষয়টাকে সামনের দিকে এগোনোর জন্য আমি বলছি যে এই চেয়ারে সবাই যদি একসাথে আমরা আগাতে পারি সেটা নিশ্চয়ই আগাবে, সেটা নিশ্চয়ই সামনে অ্যাডভান্স হবে। এখন আমার যখন যেটা প্রয়োজন সেখানের জন্য রাজনীতি তো মানুষের জন্য, রাজনীতি মানুষের কল্যাণে, মানুষের জন্য। আমরা যদি 5 ভাই এখন এক হয়ে সব দল মিলে যাই তাহলে নিশ্চয়ই আমরা দেখা যাচ্ছে যে একটা সিস্টেমেটিক্যালি যেতে পারলে কিছু কাজ আগাই থাকবে। আজ হয় কাল হয় সেটা হবে, কিন্তু এমন না যে আমি একাই এটা করব বা আমি একা হয়েই করব। কোনোদিন কোথাও কোনো উন্নয়ন এভাবে কখনো সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। এই জন্য আমরা সবাইকে উন্নয়নের জন্য সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা দরকার, এটাই আমি বিশ্বাস আমি করি। এনসিপি নেত্রীর কাছে আসতে চাই একই রকম প্রশ্ন, মানে আপনার জেলায় আপনার মনে হয় না যে এই যে পাট যে বড় একটি ফসল, আমরা একটা সময় তো পড়েছি যে অর্থকরী ফসল বাংলাদেশের জন্য পাট, সেই পাটের একটা বড় সম্ভাবনা এখানে রয়েছে। পাট কাঠি তৈরি হয়, এখানে কোটি কোটি টাকার বেচা কেনা হয়। এই পাটকে মানে তৈরি করে পাটের উপর ভিত্তি করে যে কাঠামো বা একটা শিল্প কারখানা বা কি ধরনের পরিকল্পনা করা যায়, নিশ্চয়ই আপনার এরকম কোনো পরিকল্পনা আছে, যদি থেকে থাকে তাহলে একটু আমাদের জানান। আমরা কেন সবকিছু থেকে 64 জেলার মধ্যে আমার কাছে কেন জানি মনে হয় যে নড়াইল জেলাটাই সব দিক থেকে পিছিয়ে আছে। তো সেই জায়গা থেকে স্বাস্থ্যের খাতেও আমাদের ব্যাপক সমস্যা, যেহেতু আমাদের একটা হসপিটাল আছে, সরকারি হসপিটাল, সেখানে আমরা দেখতে পেয়েছি অনেক রকমের সমস্যা। তো সেই জায়গা থেকে একটা মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় যদি আমাদের নড়াইলে স্থাপিত হয়, হয়তো এই সমস্যাগুলা, যত রকমের সমস্যা আপনি বলছেন, যে যেমন আমাদের একটা শিল্প কলকারখানার দরকার, তো শিল্প কারখানার জন্য আমাদের যেই প্রয়োজনীয় ব্যবস্থা, যেই যোগাযোগ ব্যবস্থা, যে অবকাঠামোগত যেই সুশৃঙ্খল যে অবস্থাটা, সেই পরিবেশটা যদি তৈরি হয় অবশ্যই সেটা আমাদের নড়াইলেও সম্ভব। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে এই 5ই আগস্ট পরিবর্তনটা করলাম, তো হয়তো আমার কাছে এটাই মনে হয়েছে হয়তো আমার কিছু দায়বদ্ধতা আছে। আর যেহেতু আমি নড়াইলের মেয়ে, নড়াইলের সন্তান, তো নড়াইলবাসীর জন্য কিছু করাটা, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একটা গর্বের বিষয় হবে, আমার নড়াইলবাসীর জন্য উপকৃত একটা জায়গা হবে। তো সেই জায়গা থেকে নদী ভাঙনের আমাদের যেহেতু চিত্রা নদী আছে, মধুমতি, নবগঙ্গা নদী, 3টা নদীতেই খুবই মারাত্মক আকারে ভাঙন প্রবণ, বিশেষ করে এবার মধুমতি এবং চিত্রা নদীর মতো বড় নদী দিন দিন ছোট হয়ে আসছে, কমে আসছে, এবং নদী দখল, নদী দূষণ, এই ঘটনাগুলো ঘটছে। এবং এই নদীর তীরবর্তী লোকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে যে নদী অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে, নদী দখল করে বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলছে। 5 আগস্টের পরেও নদী দখল হচ্ছে। এইটা নিয়ে আপনারা কোনো কাজ করেছেন কিনা, কারা করছে, বা আসলে এটি হচ্ছে কিনা, যেহেতু অভিযোগের কথা আমরা? হ্যাঁ, এটা তো অবশ্যই, যে একটা নদী কিন্তু শুরুতে, মানে নদীর একটা কথা আছে আমাদের সমাজে যে যত বেশি কোনো জায়গা থেকে নেওয়া হয় সেটা কিন্তু আবার রিভেঞ্জ আকারে ফেরত আসে। তো অবশ্যই এটা যেই নদী দখল বা হচ্ছে অবৈধ স্থাপনা তৈরি করা, এটা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারাও এই বিষয়টা জানিয়েছে যে এর আগে পরবর্তীতে এখনো যে দখলদারিত্বের যে বিষয়টা বা অবৈধ স্থাপনাগুলা যে তৈরি করা হয়েছে, তো সেই কারণে অনেকটা এই বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে। আর নদী ভাঙনের মানে একটা জায়গাতে চর হচ্ছে আর একটা জায়গাতে ভাঙনের প্রবণতা দেখা দিচ্ছে। তো এটাও একটা বিষয় যে নদী ভাঙন। আমি একটু ইসলামী আন্দোলনের যিনি রয়েছেন নেতা, তার কাছে একটু আসতে চাই। নদী দখল, নদী দূষণ, নদী তৈরি, অবকাঠামো, নদী ভরাট, এই অভিযোগগুলো আমরা প্রান্তিক পর্যায়ে যারা নদীর তীরবর্তী বাসিন্দা রয়েছে, গণমানুষ, তারা আমাদেরকে অভিযোগ করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় 5 আগস্টের পরবর্তী সময়, এর আগে দীর্ঘদিন 15-17 বছরে আওয়ামী লীগের একটা ছত্রছায়া বা তাদের পেট্রোনাইজেশন এটি হয়েছে, এখন এটি কিভাবে ঘটছে, আপনার কাছে কি তথ্য আছে? আসলে নদী দখলের মতো সেরকম মেসেজ উল্লেখযোগ্য আমার কাছে আসে নাই। কারণ হলো যেখানে চর জাগে, নদীর এক পাড় ভাঙে এবং অপর পাড় তো গড়তে থাকে, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি এপার গড়ে ওপার ভাঙে। তো যেই জমিগুলো জেগে ওঠে, চর জাগে, সেটার মালিকানা যারা ছিল তারা হয়তো সেখানে ফসলি জমি হিসাবে করে। নদী দখল বলতে আমি ঢাকাতে যেটা দেখেছি সেটা হলো নদীর মধ্যে স্ট্রাকচার তৈরি করা, স্থাপনা তৈরি করা, ভরাট করা। আমাদের এখানে উল্লেখযোগ্য স্থাপনা তৈরি করে না, যেখানে চর জাগে সেই জমিটা কে দখল করবে, কার আগে ছিল, কার ফিউচারে কে দখলে ছিল, এই টাইপের কিছু সমস্যা আমরা দেখতে পাই। বাকি নদী দূষণের ব্যাপারে আইনশৃঙ্খলা মিটিংয়ে
আমরা পরামর্শ দিয়েছি, আমরাও ট্রাই করেছি, আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারাও ট্রাই করেছেন যে আমাদের পলিথিন সহ যে সমস্ত বর্জ্যগুলো আছে, ময়লাগুলো আছে, যেন এগুলো ফেলে আমরা নদীকে দূষণ না করি, পরিবেশ বান্ধব আমরা হতে চাই, পরিবেশ সুন্দর করতে চাই। এ ব্যাপারে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রশাসনিক কর্মকর্তাদেরকে সহযোগিতা করেছি, পরামর্শ দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমি জামাতের নেতার কাছে আসতে চাই, নদী দখল বা নদী দূষণের বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, বা আপনারা এই ধরনের কোনো অভিযোগ, যারা নদী তীরবর্তী মানুষ আছে, চর দখলের বিষয়টি এখানে আসলো, ইসলামী আন্দোলনের নেতা তিনি বললেন, আপনারা এটাকে কিভাবে দেখছেন, বা যদি হয়ে থাকে তাহলে কেন আপনারা বন্ধ করতে পারছেন না, আপনাদের প্রশাসন পারছে না? নড়াইলে আসলে আনুষ্ঠানিকভাবে এরকম নদী দখল এই প্রক্রিয়া কোথাও আছে বলে আমার কাছে সেরকম মনে হয় না। প্রয়োজনের খাতিরে বিভিন্ন সময় বিভিন্ন জন বাড়ি করছে। এখন থেকে দেখা গেছে যে 30 বছর 40 বছর আগে এরকম বাড়ি করছে, সে বাড়িতে তারা বসবাস করছে। এই বসবাসের ধারাবাহিকতা অব্যাহত আছে। যিনি বাড়ি করছিলেন তিনি এখন নাই, বিদায় নিছেন, তার পরবর্তী প্রজন্ম সেখানে আছে। কিন্তু দেখা গেছে যে সেই প্রজন্ম যে কোনো একটা ভাবেই হোক, পূর্ববর্তী প্রজন্ম, তারা, আমি দেখছি অনেকের অনেক কাগজপত্র দেখছি যারা উচ্ছেদ করার জন্য প্রশাসন অনেক সময় উদ্যোগ নিয়েছে। আমরা দেখছি যে সেইখানে দেখা যায় তাদের যে কোনো না কোনো ভাবে একটা পেপারস আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু দেখা যায় এক গভর্নমেন্টের সময় একজন দিয়ে গেছে, পরবর্তীতে সেটা আর একজন এসে সেটা হয়তো রিমুভ করতে চাচ্ছেন। আর মুষ্টিমেয় কোথাও যদি কোনো সময় এরকম ঘটনা ঘটে থাকে, যদিও এই মুহূর্তে আমার কাছে এটা আনছেন, সেটা ঘটলে অনেক সময় সেটা কি হয়, আমাদের এই যারা নদী খেকো বা নদী দখলকারী আছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে বলে আমার কাছে মনে হয় না। তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের ঘাড়ে সোয়ার হয়, এবং যারা যে সময় দেখা যায় এইখানে পাওয়ার এক্সারসাইজ করা যাবে তখন তারা তাদের ঘাড়ে সোয়ার হয়ে তারা এই কাজগুলো করে। এখন আমরা যারা আছি রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে অবশ্যই এটা সতর্ক এবং সচেতন থাকা দরকার, যেন আমাদের ঘাড়ে কখনো কেউ সোয়ার হতে না পারে। আপনার কাছে আসতে চাই যে জামাতের নেতা বলছিলেন যে বিভিন্ন ক্ষমতাসীন ব্যক্তিবর্গ বা দলের উপর তারা সওয়ার হন। আমাদের অভিযোগের প্রেক্ষিতে কতখানি আমাদের কখনো গিয়ে মনে হয়েছে যে তারা কি এখন বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে কিনা? নড়াইলের নদী দখলের কথার সাথে আমি একমত নই। নড়াইলের 86-87 সালের দিকে যিনি জেলা প্রশাসক ছিলেন, তার কার্যালয়ের কিছু ছোট কর্মচারীদেরকে থাকার জন্য উনি কিছু জমি লিজ দেয় বা এমনিতেই থাকতে দেয়। পাশাপাশি কিছু নদী এলাকার মধ্যে দেখা যাচ্ছে 2-1টা বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা, সেটার আমরা খোঁজ খবর নিয়েছি, কাগজপত্র এবং ভূমি জরিপ করে দেখা যায় যে সেটা নদীর মধ্যে নয়। তো এই সকল কারণে আর নড়াইলের জমি জমার দাম এত শক্তিশালী না যে বিএনপি বা অন্যান্য দল তারা এই ছত্রছায়ায় যাবে। এগুলো যারা বসবাস করে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে যাদের জন্য আজকের এই আয়োজন তাদের কাছে ফিরতে চাই, অর্থাৎ দর্শক মন্ডলীর কাছে ফিরতে চাই। কাদের কাদের প্রশ্ন আছে একটু হাত তুলে জানান দেন দেখি। ওকে, আমাদের সহকর্মী যারা রয়েছেন, আমরা এই যে এখান থেকে ডান দিক থেকে শুরু করতে চাই। জি আসেন, শুরু করেন। জি হ্যাঁ, ওনাকে দিব। আপনার নাম বলবেন, কাকে প্রশ্ন করতে চান? আমি মধুমিতা। আমি প্রশ্ন করতে চাই আমাদের আতাউর রহমান বাচ্চু ভাইয়ের কাছে। জি, আমি যেহেতু মহিলা, তো আমি মহিলাদের নিয়ে একটা প্রশ্ন করতে চাই। ইতিমধ্যে জামাত ইসলাম একটা ঘোষণা দিয়েছেন, তারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে তারা মহিলাদেরকে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করার সুযোগ দিবেন। মানে যখন মহিলারা কাজ করবে তারা 5 ঘন্টা কাজ করবে, বাকিটা ঘর সামলাবে। যদি মহিলারা 5 ঘন্টা কাজ করে, বাকি যে 3 ঘন্টা একটা কোম্পানিতে তারা চাকরি করে, তাহলে ওই কোম্পানির এই বাকি 3 ঘন্টা কাজ কারা করবে, বা ওই কোম্পানি কি ক্ষতিগ্রস্ত হবে না? আর কোম্পানির সাথে কি দেশের কতটা কল্যাণ বয়ে আনবে এই ইসের মধ্যে, এই 5 ঘন্টার মধ্যে? আর মহিলারা কি, আপনাকে আমরা প্রশ্ন বুঝতে পেরেছি, এই প্রশ্নটাই তার কাছে রাখতে চাই। ধন্যবাদ। কোম্পানি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আজকে আমাদের চাকরির বড় অভাব, বেকার সমস্যা আমরা জর্জরিত। যদি আজকে একজন মহিলা 5 ঘন্টা কাজ করেন শিফটিং এর ভিত্তিতে, সেখানে দেখা যাচ্ছে একই পোস্টে আরো একটা গ্রুপ মহিলাকে সেখানে আমরা চাকরি দিতে পারবো আরো 5 ঘন্টা দিতে পারলে, তখন দেখা যাবে যে একজন মহিলা দ্বারা 2 শিফটে 10 ঘন্টারও সার্ভিস একজন পেতে পারে, এবং তখন ওই যে আমাদের বোন, ওই বোনটাও 5 ঘন্টা সার্ভিস দিচ্ছেন, ঘরের ভিতরে তিনি বাচ্চা সামলাচ্ছেন, মাতৃত্বকালীন যে সময়টা সেটা অতিবাহিত করছেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর কোম্পানির কোনো লস হবে না। কি হবে, এই 5 ঘন্টা টাইম দিলে তার টাকা কোথা থেকে বেতন দেবে, কিভাবে আসবে, কি করবে, এটার যাবতীয় অ্যারেঞ্জমেন্ট সামনে আছে। আপনারা সব ঘোষণা পাবেন, ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা আর একজন প্রশ্ন নিতে চাই, হাত তুলে কারা কারা প্রশ্ন করতে চান। এবার মনে একটু ডান দিক থেকে নিতে চাই। ভাই, আমরা মনিরুল ভাইয়ের কাছে প্রশ্ন
যে আপনি যদি নমিনেশন না পান সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে, একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমাদের নড়াইল যশোর মহাসড়কের পাশে বড় একটা ময়লার ভাগাড়, যেটা এই অঞ্চলের মানুষের যাতায়াতের বড় সমস্যা। এই ব্যাপারে আপনাদের 4 জনের কোনো পরিকল্পনা আছে কিনা? জি ধন্যবাদ। আমি যারা মনির হোসেন প্রথমে আসতে চাই, নমিনেশন যদি না পান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি অবিচল আস্থা বিশ্বাস রয়েছে। আমাকে কেন নমিনেশন দেবে না? এই নড়াইলের বুকে বিগত 17 ফ্যাসিস্ট সরকারের আমলে আমার থেকে নির্যাতিত, আমার থেকে ত্যাগী, আমার থেকে নেতৃত্ব দানকারী কে আছে? তা সেই কারণে আমার বিশ্বাস অবশ্যই আমাকে দল থেকে আমাকেই মনোনয়ন দেওয়া হবে এবং দলের সাথে আমি আস্থাশীল থাকবো, এই কথা। আর যেটা ভাগাড় সম্পর্কে বলেছেন, আমরা নড়াইলের পৌরসভায় একটি রিসাইকেলিং মেশিন বসাতে চাই। এটি গভর্নমেন্টের বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভিন্ন জেলায়, উপজেলা লেভেলে রিসাইকেলিং এর একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের আওতায় যখন কোন ডিপিপি তৈরি হবে, আমরা যদি নির্বাচিত হতে পারি, আমি বলবো না যে নির্বাচনিত না হতে পারলে করে দিতে পারবো। যদি নির্বাচিত হতে পারি, সেই অর্থ বছরে ডিপিপির মাধ্যমে ঢুকায়ে মেশিন তৈরি করে একটি জৈব সার তৈরি করার জন্য নেদারল্যান্ডের থেকে ডিপিআইসির মাধ্যমে একটা টিম কাজ করছে। যদি নতুন করে ডিপিপি আসে, তার মাধ্যমে দিয়ে এটাকে আমি পরিপূরকভাবে একটি প্ল্যান্ট তৈরি করে এখান থেকে আমরা বর্জ্য দিয়ে আমরা জৈব সার তৈরি করবো এবং এখানে যাতে গন্ধটন্ধ না হয় এবং এটাকে রিসাইকেলিং করা হবে। সকলকে ধন্যবাদ। আমি একই প্রশ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নেতা রয়েছেন তাকেও জানতে চাই যে একটু মাইক্রোফোনটা, যে ভাগাড়ের বিষয়ে আপনার পরিকল্পনা কি? রাস্তার পাশে বর্জ্য ফেলা বা পরিবেশ দূষণ করা, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর। তো আমি যদি এখানে আমাদের নড়াইলবাসী যদি আপনাদের সুচিন্তিত মতামত, সুচিন্তিত রায় এবং আপনারা জনপ্রতিনিধি হিসাবে আমাকে নির্বাচিত করেন আপনাদের ভোটের মাধ্যমে, আমি আশ্বস্ত করছি এই ডাস্ট, এই ময়লাগুলো, বর্জ্যগুলো এমন এক সিস্টেমের মাধ্যমে সেটাকে নিষ্ক্রিয় করা হবে বা এটাকে ডিস্ট্রয় করা হবে যেখানে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা থাকবে না এবং জনগণ বা জনসমক্ষে এই ডাস্টগুলো নিক্ষেপ করা হবে না। সুতরাং এই এখন রাস্তার পাশে যেটা আছে অবশ্যই এটা পরিবেশের জন্য ক্ষতিকর, এটা পরিবেশ বান্ধব নয়। এটা অবশ্যই এখান থেকে স্থানান্তরযোগ্য, এখান থেকে স্থানান্তর করা দরকার এবং সেটাকে সিস্টেম ওয়াইজ সেটাকে করা দরকার। জি আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের দুজন কাছে আসবো, আরেকটি প্রশ্ন নিয়ে আসি। জি আমাদের সহকর্মী যারা রয়েছেন, একজনকে দেন মাইক্রোফোন, হাত তুলেন ভাই, হাত তুলতে হবে। জি এই আপাকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মাজিদা খানম টুকটুকি। আমি সাবেক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলাম। কাকে প্রশ্ন করতে চান? আমি প্রশ্ন করতে চাই আতাউর ভাইকে। আমার নেত্রী একটু আগে যে প্রশ্ন করলো মধুমিতা, আমি সেই প্রশ্ন না, আর ওই প্রশ্ন নিব না, অন্য কোনো প্রশ্ন আছে? আমি ওই প্রশ্ন জি জি, তাহলে দ্রুত করে ফেলতে হবে। 5 ঘন্টা একজন যদি মানে এক বোন 5 ঘন্টা চাকরি করবে, পরে আরেকটা বোনকে 5 ঘন্টা দেবে চাকরি, তা এর কি বেতন কি সমান সমানই দুইজন পাবে? জি আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো, এই দিক থেকে প্রশ্ন নিব। জি 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 ধন্যবাদ। এদিকে প্রশ্ন করতেছি। জি জি ধন্যবাদ। এখন ভোটের আগে এটা বলা হচ্ছে। জি জি ধন্যবাদ ধন্যবাদ। এদিকে আসেন, এদিকে কে আছে? আসসালামু আলাইকুম। আমি কাজী আজিজুর রহমান বাবু, জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ভাইকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, গতকাল আমরা একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা ভিডিও, যেটা দেখা যাচ্ছে তিনার কাছে কোন একজন পরিচয় দিতে যাচ্ছিলেন, সেই মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি। তো সেটার পারপাসে ফরিদপুর ছাত্রদলের একজন সদস্য যিনি কমিটিতে রয়েছেন, তিনি এই ব্যাপারটাকে হয়তোবা গঠনমূলক সমালোচনা করে ফেসবুকে পোস্ট শেয়ার করার কারণে তার পদটাই স্থগিত করে দেওয়া হয়। তো আমি নতুন রাজনীতি করতে চাইলে যদি আমার নেতার ক্রিটিসাইজ আমি করতে না পারি, তার যদি গঠনমূলক সমালোচনা করতে না পারি, তাহলে আমি এই দল কেন করব? এই ব্যাপারটা আপনাকে ধন্যবাদ। যারা মনির সাহেব যদি এই প্রশ্নের উত্তর দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের কথাই অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। আমি কথা বলছি, আমিও অনেক সময় খারাপ কিছু বলেও বলতে পারি, কিন্তু একজন মানুষ হিসেবে বাংলাদেশের নির্লোভ এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জেল জুলুম নির্যাতনের নিয়ে উনি যে বাংলাদেশকে এই আন্দোলনের শেষ প্রান্তে নিয়ে গেছেন এবং শেষ দিন পর্যন্ত বহিষ্কারের প্রশ্নটি করেছেন। আর উনি যেটাকে বলছেন বহিষ্কারের প্রশ্ন নয়, হয়তো তিনি এমন কিছু দলের, আমাদের একটা গঠনতন্ত্র থাকবে, একটি দলের মধ্যে সমালোচনা করা যাবে দলীয় ফর্মে, কিন্তু একটি সামাজিক মিডিয়ায় তিনি প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমার দল পারমিট করে সেই দলের আভ্যন্তরীণ
কর্মী সভা থাকে সেখানে বলবে, কেউ কিন্তু সামাজিক সেখানে মাধ্যমে এসে বলার কারোর কোনো বিরুদ্ধে সুযোগ বলতে নেই। পারবে না। এটার ধন্যবাদ। কারণে তার জি, প্রতিষ্ঠা আমরা করবে। পরে আরেকটি প্রশ্ন নিতে চাই। কে আছেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী সুলতানুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি। আমি অন্যরকম কোনো প্রশ্ন করব না, আমি শুধু প্রশ্ন করব আমাদের চারজনকেই, যে আগামী যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কিনা। জি, ধন্যবাদ। এবং লোহাগড়া একটি বড় জায়গা, এই লোহাগড়ায় ভোটার দিক থেকে অনেক বেশি। লোহাগড়ায় সাধারণ মানুষ তাদের কৃষিতে পণ্যদ্রব্য উৎপাদন করে, তার ন্যায্য মূল্য পাওয়ার জন্য একটি ব্যবসায়িক জোন প্রয়োজন। লোহাগড়ায় কোন ব্যবসায়িক জোন সৃষ্টি করার ইচ্ছা আপনারা পোষণ করবেন কিনা আপনাদের কাছে, সকলের কাছে জানতে চাই। জি, ধন্যবাদ। আমি একটু এই প্রশ্নটি জনাব আপনার এনসিপি যিনি নেত্রী রয়েছেন তার কাছ থেকে আসতে চাই, একটু মাইক্রোফোনটা যদি শেয়ার করেন। সেটি হচ্ছে ধানের যারা কৃষক রয়েছেন তাদের অনেকেরই দাবি বা অভিযোগ যদি বলি, আমাদের অনেকের সাথে কথা হয়েছে, তারা ন্যায্য দাম পান না। পাটের ক্ষেত্রে একই রকম কথা রয়েছে। উনি যে প্রশ্নটি করলেন যে এই ধরনের যে কৃষকদের পেট্রোনাইজ করা যায় সেক্ষেত্রে, বা তারা যেন ন্যায্য দামটুকু পায়, অনেকে লস করছেন দিনের পর দিন, আমাদেরকে পরিসংখ্যানও দিয়েছেন। এই মুহূর্তে আমার মনে নাই যে বিঘা প্রতি বা কত উনি লস করেন। এটি নিয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের পরিকল্পনা কি? এখানে লোহাগড়ার যে বিষয়টা বলা হয়েছে, তো আমি এর আগে একটা বিষয় একটু অ্যাড্রেস করব। সেটা হচ্ছে লোহাগড়া উপজেলার আলম মুন্সি নামের একটা মোড় আছে, সেখানে দীর্ঘদিনের একটা মাছের একটা আড়ত ওখানে হয়, ওটা অনেক আগেই ইজারা দেয়া আছে। তো সেই জায়গাটাতে রিসেন্টলি আমরা একটা ঘটনা মানে অ্যাড্রেস করেছি। সেটা হচ্ছে ওইখানে চাঁদা দাবি বলতে পারেন বা যে কোনো কিছু 20 লক্ষ টাকার একটা চাঁদা দাবি করা হয়েছে, যে এই জায়গাটাতে 20 লক্ষ টাকা পরিমাণের একটা চাঁদা দিতে হবে, না হলে সেখানে মাছের আড়তের মাছগুলা তোলা হবে না, বা মাছ যারা ব্যবসায়ী আছেন তাদের অনেকগুলা অভিযোগ আসছে আমাদের কাছে, যে আমরা কি তাহলে কি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবো না। চাঁদা কারা দাবি করেছেন? এটা অনেক বড় একটা দল, আমি এটা পেপার পত্রিকাতেও আসছে, এটা আপনারা দেখতে পাবেন, বড় একটা দল আসছে। তো এইখানে যেই লোহাগড়া উপজেলার যেই অনেকগুলা গণমাধ্যমে এটা আসছে, আমি তাহলে কি নামটা বলে দিব? জি, আপনি বলে দেন। নামটা বলে দিব? আপনি বলে দেন। চুপ করাই, আমি বলি, পেপার পত্রিকা সামাজিক মাধ্যমে আমরা প্রতিনিয়ত দেখি, বাংলাদেশের পুরাতন দল বলেন নতুন দল বলেন, সকলের ভাগ্যের পরিবর্তন 5 তারিখের পরে হয়েছে। আজকে বিএনপি একটি রাজনৈতিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2বার ক্ষমতায় ছিল, খালেদা জিয়া 3বারের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তাই আমরা ক্ষমতার স্বাদ অতীতেও নিয়েছি। নড়াইল যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেছি, যারা কথা বলছেন ওনাদের অনেকেরও ভাগ্যে যারা হোস্টেলে থাকতেন ওই 10 টাকা 20 টাকাতে মিল খেতেন, তারা এখনো পাজরো গাড়ি চড়েন। এটাই বাংলাদেশ। এই রক্ত যেমন ওনারা দিয়েছেন, এই রক্ত আমরাও দিয়েছি। সেই বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নাও ঘটতে পারে, ঘটতেও পারে। আমরা শুনেছি পত্রিকার মাধ্যমে লোহাগড়া এরকম একটা চাঁদা দাবির বিষয়ে পত্রিকায় আসছে। আমরা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি করে দিয়েছি। আমরা সেখানে দেখেছি যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে যে ওই বাজারে একটি ইজারা হয়, সেই ইজারাতে মাছের উপরে ইজরা নেওয়া হবে। সেখানে আমরা দেখেছি, যেটুকু আমরা পেয়েছি, আমাদের দলকে যেটা মিন করা হচ্ছে, এই সমস্ত লোকের সাথে আমাদের দলের কোনো ঊর্ধ্বতন নেতা জড়িত নাই। এখানে একটি মহল যারা ইজারাদার, তাদের মাধ্যমে সেটা সব সরকারের আমলে, সব রাষ্ট্রের আমলেই ইজারাদার থাকে। এই ইজারাদারদের সাথে হয়তো জড়িত থাকতে পারে, কিন্তু বিএনপির নামের সাথে এটার জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদাররাই বিএনপির নাম ব্যবহার করছে, বিষয়টি কি এরকম? এরকম না। সে যে ইজারাদার বিএনপির কোনো পদের লোক না, সে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন। একেবারে ক্লিয়ার ভাই। আমি কিন্তু এখানে 2টা বিষয় বলেছিলাম, যে একটা হচ্ছে গণমাধ্যমে আসছে, আর একটা বিষয় হচ্ছে আমাদের কাছে সরাসরি বলছে, এগুলো অভিযোগ আসছে। তো যখন অভিযোগ আসবে তখন আর এটাকে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা উড়াই দিতে পারি না। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে ফ্রেমিং করা হয়, মিডিয়া ফ্রেমিং, যেটা আমাদেরও অনেক করা হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি। তো কিছু দায়িত্ব থাকে আর কিছু তো বিচ্ছিন্ন ঘটনা হয়, এটা কিন্তু উভয়টা দিয়েই, আপনারাও তো মিডিয়া। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, আসলে এটা কোনো ভালো কোনো মানে চর্চা না, গণতন্ত্রের চর্চাটা যে আমরা বারবার বলছি, এটা কোনো মানে ভালো কোনো মেসেজ না বাংলাদেশের জনগণের জন্য। তো আমি এতটুকুই বলবো। ধন্যবাদ। আপনার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে কিনা? ধন্যবাদ আপনাকে।
বিচ্ছিন্ন ঘটনা আসলে এটা এক্সাম্পল হিসেবে পেশ করা যায় না বা এখানে কোথাও সাবমিট করা যায় না। আমাদের নড়াইল একটা সম্প্রীতির জেলা। এখানে আমরা যারা নড়াইলের বসবাসকারী বাসিন্দা আছি, হিন্দু খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, আমাদের মধ্যে একটা সম্প্রীতি আছে। বাকি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অ্যাক্সিডেন্টলি যদি কিছু হয়ে যায়, আমাদের রেমি ম্যাডাম যেটা বলেছেন, ওনার কাছে হয়তো সুনির্দিষ্ট কেউ অভিযোগ করেছেন, তো সেই অনুযায়ী মিডিয়াতে অনেক কিছু আসে যেগুলো আবার পরবর্তীতে সংশোধন করা হয়। তো আমি সামগ্রিকভাবে যেটা বলছি, নড়াইলের বাসিন্দা হিসেবে আমরা যারা আছি, আমাদের এখানে অন্যান্য জায়গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে, সম্প্রীতি বিনষ্ট হয়, ভ্রাতৃত্ববোধ থাকে না। আবার আপনি যেটা শব্দটা উল্লেখ করেছেন, আমি এটা করতেই চাচ্ছি না, নড়াইলে চাঁদাবাজির বিষয়টা উল্লেখ, মানে অর্থাৎ চাঁদাবাজি কোনো অভিযোগ আপনার কাছে আসেনি? চাঁদাবাজি কোনো অভিযোগ আমার কাছে এই পর্যন্ত আসেনি। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও একটু দর্শকদের কাছে ফিরতে চাই, আবার নতুন করে প্রশ্ন নিতে চাই। জি, কে আছেন? আমি মাওলানা তৈয়বুর রহমান, সভাপতি জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখা। আমার প্রশ্ন বাচ্চু ভাই, তাজুল ভাই এবং রিমি ম্যাডামের কাছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই ফেক আইডি ব্যবহার করে ইসলামের নামে বিভিন্ন রকমের আক্রমণ বা কুৎসিত মন্তব্য করা, বিশেষ করে যারা বড় বড় পর্যায়ে আছে, সে যে পর্যায়ের লোকই হোক, সেটি করা হবে কিনা এই ব্যাপারে আমি তাদের জি আপনাকে ধন্যবাদ। জি, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ সবাইকে। উত্তর কি আমি দেব? জি, আপনি শুরু করেন, তারপরে আমি বাকি। আচ্ছা, জি, আমাদের প্রশ্নকারীকে ধন্যবাদ। একটা ছেলে ভিক্টোরিয়া কলেজ শিবিরের সভাপতি, আমাকে গতকালকে একজন এটা আমার দৃষ্টিতে নিয়ে আসলো। তার সাথে আমার পার্সোনালি এরকম কোনো পরিচয় নাই বা ওই লেভেলটা আমি হয়তো চিনিও না। পরে আমি শিবিরের জেলা সভাপতিকে আমি বললাম যে এই ছেলেটা কে? বললো যে হ্যাঁ, আমাদের কলেজের সভাপতি। তাই আমি বললাম যে এটা যা করছে এটা নিশ্চয়ই আদবের বিরাট খেলাফ হয়েছে, দ্রুত এটার ব্যাপারে তুমি পদক্ষেপ নাও। এরপরে শুনছি সেটাও ডিলিট করে দিয়ে সে আর একটা দুঃখ প্রকাশ করার একটা স্ট্যাটাস দিয়েছে। এখন এটা ফেক আইডি ছিল না, এটা তার নামেই আইডিটা ছিল, আমি যতটুকু জানি। এখন ফেক আইডি দিয়ে কে করবে এটা তো আমি জানি না, ফেক আইডি কার আছে বা কি অবস্থায় আছে। আমি এমন একজন মানুষ, কাউকে আমি মনে করি না যে আমার প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে আক্রমণ করতে হবে, বরঞ্চ সবাইকেই একসাথে নিয়ে এগিয়ে চলার মধ্যেই কল্যাণ বেশি, উন্নয়নের শর্ত সেখানেই পূরণ হবে। এই জন্য যেটা বলছেন ওনাকে ধন্যবাদ আমি জানাই। আর নেক্সট টাইমে কারা করবে, কে করবে, ওটা তো আমার দায় না, সেটার জন্য আমি দায় নিতেও পারবো না। যদি আমার আইডি থেকে একবারে বাইনেমে কোনো আইডি থেকে কোনো জায়গায় আসে, সেটা যার যার দল সেটা দেখবে, এটাই আমি আশা রাখি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ওই ভাইয়ের প্রশ্নটা নিতে চাচ্ছিলাম। আচ্ছা, ওই ভাইকে একটু মাইক্রোফোনটা দেন, উনি অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চান। আমি আতাউর রহমান বাচ্চু ভাই, তার কাছে একটি প্রশ্ন করতে চাই জুলাই যোদ্ধা নিয়ে। যে এখন যে সংগঠনটি তৈরি হয়েছে এই সামান্য কিছুদিন, 1-1.5 বছর, তো তারা দাবি করে যে তারা জুলাই যোদ্ধা, কিন্তু প্রকৃত যারা জুলাই যোদ্ধা তাদের কিন্তু কোনো নাম নেই। এনসিপির কথা বলতেছেন? এনসিপি এখানে নড়াইলে প্রকৃত যারা জুলাই যোদ্ধা তাদের কোনো নাম নেই। মানে নড়াইলের এনসিপিতে তাদের কোনো নাম নেই, তাই তো? হ্যাঁ, তাহলে এনসিপিতে না, এনসিপি একটা দল গঠন করছে তো আপনার জুলাই যোদ্ধার মাধ্যমে। এখন সেই দলটা ওরা 5 তারিখের পরে করছে। আমার বিষয় হলো কি, এখানে এনসিপির অনেকে আছে, নড়াইলে অনেক সমন্বয়ক এখন আছে, কিন্তু এই সমন্বয়ক গুলো আপনার 5 তারিখের আগে ছিল না, কিংবা 5 তারিখেও আমরা দেখি নাই কেউ। নতুন করে সমন্বয়ক হয়েছে 5 তারিখের পরে। জি, আপনার প্রশ্ন। তা 5 তারিখের আগে আমি 2013 সালের 31 জানুয়ারি ছাত্র শিবির থেকে আমার ছাত্র জীবন শেষ হয়। আমি শিবিরের সেন্ট্রাল প্রকাশনা সম্পাদক থেকে আমি তখন বিদায় নিই। 1 ফেব্রুয়ারি জামাত ইসলামী যোগ দিই। এই নড়াইলে এসে জামাত ইসলামীতে যোগ দিই এবং 2013 সালের 1 ফেব্রুয়ারি থেকে আমি ফুল টাইম নড়াইলে আসি। 13 সালের যে আন্দোলন ছিল, সরকার বিরোধী আন্দোলন, চূড়ান্ত পর্যায়ে ছিল, সে সময় আমি নড়াইলে ছিলাম এবং নড়াইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামির মধ্যে দিয়ে যে কয়জন ছিল 13 সাল থেকে পুলিশের কাস্টে, সেটা আমার নামও সেখানে ছিল। এবং বিশেষ করে হয়তো যে প্রশ্ন করছে প্রশ্নকারীর ওই লেভেলের সাথে আমার উঠা বসা হয় না, সেই কারণে হয়তো উনি খুব বেশি দেখতে পারেন নাই। আর আমরা যেহেতু ছিলাম, আমরা মিছিলও করতাম, মিটিংও করতাম, আমরা একসাথে পালাতামও, একসাথে জেল খাটতাম। আমার শ্রদ্ধেয় বড় ভাই মনির ভাই বসে আছেন, উনি যে সময় পল্টন থেকে 28 অক্টোবর দাবড় খেয়ে বিল্ডিং এর মধ্যে উঠলেন, আমাকে ফোন দিলেন, বাসু তোরা কোন পাশে ভাইডি? আমি বললাম যে ভাই আমরা এই পাশে। বলে যে তোরা ওই পাশে দাবড় দে।
আমরা এরকমও করছি। আমি যে সময় রক্তাক্ত আহত 22 সালে আমার জামা কাপড় সবকিছু ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করলো, আমার শ্রদ্ধা আর এক বড় ভাই পলাশ ভাই এখানে আছেন, উনি আমাকে ওই চিত্রা সেতুর নিচ থেকে 22 সালে উঠায় বলল যে তাড়াতাড়ি মোটরসাইকেলে ওঠেন। আমাকে মোটরসাইকেলে নিয়ে উনি নিরাপদ জায়গায় দিয়ে আসলেন। তা আমি যে লেভেলের সাথে চলতাম হয়তো ওই লেভেল চিনতো, সে হয়তো ভালো করে চিনি নাই বা জানি নাই। আমি সবসময় ছিলাম, এখনো আছি, এক যুগ ধরে এই ময়দানে আমি কাজ করে যাচ্ছি। মনির ভাই যে মামলার আসামি হতো, আমিও সেই মামলার আসামি হিসেবে বারবার কাউন্ট হয়েছি এবং অসংখ্য মামলা নড়াইলে আছে, খুলনায় আছে, ঢাকায় আছে, সব জায়গায় আছে। জি, আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা উত্তর পেয়েছেন। এনসিপি নেত্রীর কাছে একই প্রশ্ন, উনি বলেছেন যে 5 আগস্টের পরে নতুন করে সমন্বয়ক তৈরি হয়েছে, যদিও সমন্বয়ক পদ আপনারা বিলুপ্ত করে দিয়েছেন, সেটি নিয়ে কিছু বলবেন কিনা? জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমি যদি একটু বলি তাহলে আমি ভাইয়া যেই কোশ্চেনটা করছে তো তাকে তার প্রশ্নের উত্তর আমি মানে কিভাবে দিব, মানে আসলে আমি নিজেও গুলিবিদ্ধ। আমি জুলাইয়ের 16 তারিখে মার খেয়েছি, জুলাইয়ের 18 তারিখে স্প্রিন্টাল টিয়ারশেল রামপুরা ব্রিজের নিচে ব্র্যাক ইউনিভার্সিটির নিচে আমি ওখানেও আহত হয়েছি। এরপরে ট্রিটমেন্ট নিছি, নেওয়ার পরে 5ই আগস্ট আবার পুলিশের মার খেয়েছি। তো আমরা আসলে রাজপথ থেকেই উঠে আসা। আমার এখানে মেহেদি আছে, বাবু আছে, মেহেদির গায়ে 300টার উপরে বুলেট, 300টার উপরে বুলেট। ওকে মানে মেরেই ফেলছিল, ওকে মেরে এই ময়লার স্তূপের মধ্যে ফেলে দিছিল। সবাই ভাবছে ও হয়তো মারাই গেছে। তো সেই জায়গা থেকে ওইখানে অনেকগুলা মানে কয়েকটা ভাই ব্রাদার ওখানে ফেলে রাখছে, ওকে তো গুলি করে মেরেই ফেলবে। সেই অবস্থায় ওকে হচ্ছে স্থানীয় যখন 2-1 দোকানদার দেখছে যে না এই ছেলেটা দেখেই ছেলেটাকে উঠাই, ও তারপরে সেভাবে কিন্তু ওকে ওখান থেকে সেভ করা হয়, না হলে কিন্তু ময়লার ভাগাড়ে ও চলেই গেছিল। তো সেই জায়গা থেকে বাবু আছে, বাবু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, সেই জায়গা থেকে রাজপথে নেতৃত্ব দিছে, সে লোহাগড়া থেকে আন্দোলন করছে। সবশেষ আমি একটা কথাই বলবো, আমার দলের যে সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, সে এক দফার ঘোষক, তারপরেও কিন্তু সে বলেছে যে এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার, আমরা সেই ক্রেডিটটাও কখনো নিতে যাই নাই। আর সর্বোপরি আমি একটা কথা বলবো, এনসিপি কিন্তু কখনোই বলে নাই যে এই এনসিপি হচ্ছে এই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা, এই রক্তপাতের মধ্য দিয়ে উঠে আসা একটা রাজনৈতিক দল। সেই জায়গা থেকে এখানে জুলাইয়ের যেই আন্দোলনে আহত শহীদ ফ্যামিলি, যারা বাহির থেকে আন্দোলন করছে বা অনলাইনে প্রচার প্রচারণা চালিয়েছে জুলাইয়ের পক্ষে, সেই পক্ষের শক্তিটাকে নিয়ে এই এনসিপি গঠিত হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তর পেয়েছি। আমরা শেষ, আচ্ছা একটু শুনি, আমরা 2টি প্রশ্ন নেওয়ার সুযোগ পাবো। আমার প্রশ্ন হচ্ছে 4 জনকে যে গণভোট এবং নির্বাচন একদিনে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন? আমরা জি, আপনাকে ধন্যবাদ। আর বলতে হবে না, প্রশ্ন পেয়েছি। এই ভাইকে একটু দেন তো। জি, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুর রহমান মেহেদি। আমার প্রশ্নটা প্রথমত আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল মনিরুল ইসলাম সাহেবের কাছে। সেটি হচ্ছে, আমরা বিগত সময় দেখেছি, বুথ শক্তি হওয়ার পর থেকে দেখে আসছি জামাত ইসলাম এবং বিএনপি একসঙ্গে তারা আন্দোলন করছে, মাঠে ময়দানে একসঙ্গে তারা ক্ষমতায় ছিল এবং আমি নিজে দেখেছি সেই প্রশ্ন হচ্ছে এই যে দীর্ঘদিন তারা একসঙ্গে ছিলেন, কিন্তু এখন আমরা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে একদল আরেক দলকে নানাভাবে হেনস্থা করা। আবার কর্মীরা বলছে যে জামাত শিবির রাজাকার, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে নেত্রী বলছেন যে না তারা রাজাকার ছিলেন না। আবার একইভাবে জামাত ইসলামের যারা সমর্থক রয়েছে তারা তাদেরকে চাঁদাবাজ বলছেন, কিন্তু বিগত দিনে কিন্তু তাদের সাথেই ছিলেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু বিগত দিনে আপনারা একসঙ্গেই ছিলেন, অ্যাজ এ স্টুডেন্ট আমি প্রশ্ন করতে চাই যে আন্দোলন আমরা করেছি আপনাদেরকে নিয়ে, কিন্তু রাষ্ট্র তো আপনারাই কেউ না কেউ পরিচালনা করবেন। তো আগামী দিনে কি বিগত দিনের মতো এরকম মিলেমিশে থাকা সম্ভব হবে কিনা, বিশেষ করে নড়াইলে? প্রশ্নটা আতাউর রহমান বাচ্চু সাহেবের কাছে আমার রইল, নাকি আবার আমাদের সেই মানে সংঘাতের দিকে যাবে? যে জামাত বিএনপি একসাথে থাকবে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা সময় স্বল্পতার কারণে আপাতত আজকের জন্য আর প্রশ্ন নিচ্ছি না, আমরা এগুলোর উত্তর শুনবো। যে আপনি যদি মনিরুল ইসলাম শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি হচ্ছে সবসময় দেশের সংকটময় মুহূর্তে বাংলাদেশের নেতৃত্ব দেয়। 1971 সালে দিয়েছে, 1975 সালে যখন তৎকালীন সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার রক্তের পরে দাঁড়িয়ে তার দল মন্ত্রিসভায় শপথ নিয়েছেন, সেই সময় জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন। 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বিএনপি। জামাতের সাথে সম্পৃক্ত থেকেই তারা রাষ্ট্রের প্রয়োজনে সেদিন সরকার গঠন করেছিল। 2001 সালে তারা ঐক্যবদ্ধভাবেই
সরকার পরিচালনা করেছে। পরবর্তী পর্যায়ে এসে 2008 সালে একসাথে ইলেকশন করেছে, তারা একসাথে আন্দোলন করেছে। আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সবসময় বলেছেন, আমরা যারা আন্দোলনের শক্তি, আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আমরা একটি সর্বদলীয় সরকার গঠন করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি ইসলামী আন্দোলন নেতার কাছে আসবো সংক্ষেপে 20 সেকেন্ডে। গণভোটের পক্ষে মানে একই দিনে গণভোট, নির্বাচন এবং গণভোট একই দিনে, সেটির ব্যাপারে আপনার মতামত? ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্ন করেছেন। গণভোট যদি হতেই হয় তাহলে গণভোটের যে চাহিদা সেটা অবশ্যই আগে হতে হবে। নির্বাচন যেদিন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা অসম্ভব বিষয়। জি, একই প্রশ্ন আপনাকে করতে চাই। গণভোট এবং নির্বাচনের বিষয়ে যেহেতু একটি বক্তব্য এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলতে চাই, রাজনীতিকে বিলম্বিত করা, রাজনীতিকে ক্ষমতায় যার প্রশ্নে বিএনপি জনবহুল দল 5 বার ক্ষমতা এসেছে, তাকে রুখে দেওয়ার জন্য এই গণভোটটা ভিন্ন দিনে দেওয়ার জন্য যে আন্দোলন করছে, এদের উদ্দেশ্য সেটা। কিন্তু আমরা চাই একদিনে ভোট হোক, সেই ভোটে একজন মানুষ যদি সচেতন হয়ে ধানের শীষ বা নৌকা দাড়িপাল্লায় ভোট দিতে পারে, হ্যাঁ না ভোট দেওয়ার যোগ্যতা এ দেশের 55,598 বর্গ মাইলের এই ভূখণ্ডের প্রতিটি জনগণ দিতে পারবে। এই নিয়ে এমন কিছু একজন মেম্বার এখন একসময় 3টে ভোট দিত একজন। নৌকা কি ভোটে আসবে? এটা তো রাষ্ট্রীয়ভাবেই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে রাষ্ট্র চিন্তা করবে, যারা রাষ্ট্র পরিচালনায় আছে তাদের চিন্তা। আমরা যারা, আমাদের তো রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আমরা এটা বলতে পারি। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আসতে চাই। গণভোট এবং বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে ক্ষমতাকে দীর্ঘ করা বা এটার জন্যই মূলত এই গণভোটের কথা বলা হচ্ছে। পূর্বের প্রশ্নে যাই। ধন্যবাদ। পূর্বের প্রশ্নে যাই, যেটা আমাদের আব্দুর রহমান নামে একটা ছেলে করছে, যে আমাদের কি হবে ভবিষ্যৎ, আমরা কি এরকম সংঘাত সংঘর্ষের দিকে যাব কিনা। আমি এখানে খুব স্পষ্ট করে বলতে চাই যে আমরা যারা আছি সবাই একসাথে আন্দোলন করা, একসাথে সংগ্রাম করা, একসাথে জেল খাটা, রিমান্ডে থাকা, পালানো, সবই একসাথে আমাদের হয়েছে। এখন যে কোনো কারণেই হোক, এই মুহূর্তে রাজনৈতিক ময়দান, এখানে একটা নাট্যমঞ্চের মতো নতুন নতুন নাটক উপস্থাপিত হয়। রাজনৈতিক ময়দানের কথা একরকম থাকে, আর আমরা যারা নড়াইলে রাজনীতি করি, বিশেষ করে আমিও ছোটবেলা থেকে রাজনীতির সাথে যুক্ত, আমিও বিএনপি পরিবার থেকে উঠে আসছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই মনিরুল ইসলাম ভাই, তিনিও আমার বড় ভাই, একই পাড়ায় একই মহল্লায় আমাদের বাড়ি। আমরা সকালে দেখা হয়, বিকালে দেখা হয়, দুপুরে দেখা হয়, হয়তো রাজনৈতিক ভাবে এটা কথা ময়দানে এক একজন রাজনৈতিক মঞ্চে বলতে পারে, কিন্তু আমার বিশ্বাস নড়াইলে এমন কোন দূরত্ব কারোর মধ্যে তৈরি হয়নি ওই সংঘাতের পর্যায়ে যাবে, এবং সেটা যাবে বলে আমি কখনো বিশ্বাসও করি না। আর ইনশাল্লাহ আমরা একসাথেই চলবো। আর আমরা যেই জয়লাভ করি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, একজন জয়লাভ করলে আমরা সবাই জয়লাভ করছি বলে মনে করবো। আমরা আমরা চলবো। গণভোট যে উদ্দেশ্য, সেটা যদি একই দিনে হয়, আমার দেশের 100% ভোটার এমন সচেতন নয়, এমন বেশি সতর্ক দৃষ্টি তারা রাখতে পারে না, যে কারণে একদিনে হলে এর উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হবে। এজন্য এটা আগে এবং পিছে এটা হওয়া উচিত ছিল। যেহেতু গভর্নমেন্ট এটা যা বলছে, আমরা এটা পরবর্তীতে রাজনৈতিক ডিসিশনের বিষয়, যেটা হবে সেভাবেই জনগণ আগামী দিন সেটাকে উৎসবে পরিণত করবে। জি, ধন্যবাদ। আমি একটু এনসিপি নেত্রীর কাছে আসতে চাই, যে একই প্রশ্ন গণভোটের বিষয়ে, এবং আপনি যদি ওটুক বলতে চান যে এই পরবর্তীতে একসাথে থাকা হবে কিনা এই দলগুলোর। জি, ধন্যবাদ। সেটা হচ্ছে গণভোটটা কেন দরকার, এটা আমাদের একটু জানতে হবে। গণভোটটা কেন দরকার এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। আমি এক লাইনে বলে দিই, সেটা হচ্ছে অনেক সময় বলা হয় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈধতা কোথায়, এই ইন্টিরিমের বৈধতা কোথায়। ইন্টিরিমের তাহলে যতগুলা সিদ্ধান্ত এই 1.5 বছর বা 1 বছর পর্যন্ত নিবে, তাহলে মানে নির্বাচিত সরকার আসার পরে তখন যদি আবার কোশ্চেন ওঠে যে এই সরকারের তো কোনো বৈধতাই ছিল না, তাহলে সেই সরকারের যতগুলা নিয়ম নীতিমালা করা হয়েছে, যতগুলা সংস্কার করা হয়েছে, সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাহলে সেইগুলার বৈধতা নিয়ে একটা প্রশ্ন আসবে। তো সেই প্রেক্ষিতেই কিন্তু বলা হয়েছে যে গণভোটটা যদি আগে হয়, তখন এই দেশের জনগণ একটা সিদ্ধান্ত দিবে, যেটা অতীতেও আমরা দেখেছি, জিয়াউর রহমানের আমলেও কিন্তু গণভোটের একটা প্রচার কিন্তু ছিল। তো সেই জায়গা থেকেই এই গণভোটটা আগে হওয়াটা জরুরি। কারণ এই গণভোটে যদি এই দেশের আপামর জনতা যদি রায়টা দিয়ে দেয়, তখন কিন্তু আর এই প্রশ্নটা থাকবে না যে এই ইন্টারিমের, এই ইউনূস সরকারের বৈধতা কি আদৌ ছিল কিনা। তো এই কারণেই কিন্তু আবার একই দিনে যদি গণভোটটা নির্বাচনটা একই সাথে হয়, তাহলে এই গণভোটে তো আলটিমেটলি আমি কোনো মানে এটার কোনো আউটপুট দেখি না, বা এটার তো কোনো মূল্যই দেখি না। তো সেই জায়গা থেকেই আমরা বারবার বলেছি যে গণভোটটা আগে, এরপরে নির্বাচন। কিন্তু
আমরা কখনো নির্বাচনের বিলম্বিতর বিষয়টা বা নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই। আমরা কিন্তু সুষ্ঠু পরিবেশে নির্বাচনটাও আমরা চাই। আমরা কিন্তু সবসময় এই কথাটা বলে আসছি। আপনাকে ধন্যবাদ। আর একটা বিষয় যে আপনি হ্যাঁ 20 সেকেন্ড করে সময় পাবেন, জি শেষ করবেন। ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নকারী যিনি, তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের 4 জনের কাছে প্রশ্ন করেছিলেন যে আপনারা যে কেউ নির্বাচিত হন, নির্বাচিত হলে আমাদের মধ্যে যে ঐক্য, যে সম্প্রীতি, যে ভ্রাতৃত্ব, এটা থাকবে কিনা। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, যদি আপনাদের সুচিন্তিত রায়ের মাধ্যমে আপনারা আমাকে জনপ্রতিনিধি নিযুক্ত করেন, এখন যে ঐক্য, এখন যে শান্তি বিরাজ করছে নড়াইলে, এটা ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি মজবুত হবে, আরো বেশি অটুট থাকবে। আমি সকলকে নিয়ে থাকতে চাই। ধন্যবাদ। আপনি একেবারে 20 সেকেন্ডে যদি গণভোটের আমি গণভোটের বিষয়ে বলতে চাই, বাংলাদেশের অতীতেও নজির রয়েছে। 91 সালের পার্লামেন্ট নির্বাচনের আগে ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত। তখন পার্লামেন্টের উভয় দল মিলেই তৎকালীন সময়ে পার্লামেন্টে আইন পাশ করে এই সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু হয়েছে। তাই আমরা একদিনে একজন গ্রামের আজ থেকে 20 বছর আগে যখন মানুষের অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা কম ছিল, সেদিন যদি 3 জন মেম্বারের ভোট একজন মানুষ দিতে পারে, সে মহিলা মেম্বারের ভোট দিতে পারে, একজন চেয়ারম্যানের ভোট দিতে পারে, যদি 6-7টা ভোট একজন মানুষ দিতে পারে, তাহলে কেন দিতে পারবে না? এটার মধ্যে দূরসম্পি আছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের শেষ করতে হবে। 26-এর নির্বাচন নিয়ে আমরা নড়াইলে কথা বলছিলাম এবং নড়াইলে যারা প্রতিনিধি রয়েছেন তাদের সবার মধ্যে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য আছে, কোনো বিষয় তাদের মধ্যে ঐক্যমত্য নেই, কিন্তু দিন শেষে তারা যেটি বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে দলগুলো একসাথে কাজ করেছে, সামনের দিনগুলোতে তারা নড়াইলের স্বার্থে, দেশের স্বার্থে এক থাকবে। সেটি হচ্ছে আজকের দিনের এই স্টার নিউজের আজকের 26-এর নির্বাচনের আলোচনা সৌন্দর্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নড়াইল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে 26-এর নির্বাচনে আগামীকাল অন্য কোনো জেলায়। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।